আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায়। প্রিয় সুধী, যে যেখানে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা জানেন, বাংলাদেশ যে টার্মোয়েল সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে, তার উপরে কিন্তু প্রতিনিয়ত নতুন করে প্যারেড মারছে। কারা মারছে? কখনো সরকার মারছে, কখনো মৌলবাদী শক্তি মারছে, কখনো বহির শক্তি মারছে। এর ফলে বাংলাদেশ এখন একটা ব্যাটেল গ্রাউন্ডে পরিণত হচ্ছে। এই ব্যাটেল গ্রাউন্ডের জন্য বাংলাদেশ রেডি হচ্ছে। যুদ্ধটা হবে এই দেশে, মরবে এই দেশের মানুষ, অনাহারে মরবে, অদ্যাহারে মরবে, অন্যের অভাবে, বস্ত্রের অভাবে, বাসস্থানের অভাবে মরবে। সেই মৃত্যুর জন্য বাংলাদেশ প্রতিনিয়ত তৈরি হচ্ছে। এই বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা হওয়ার পর গত 54 বছরে বাংলাদেশটি কিন্তু তার প্রতিবেশীর সাথে কিন্তু একটি কাজ চালানোর সম্পর্ক রেখেছে। খুব ভালো না রাখতে পারলেও বার্মা বলেন, শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, ভুটান বলেন, ভারত বলেন, সবার সাথে কিন্তু আমাদের কিন্তু একটা কাজ চালানোর সম্পর্ক ছিল। ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর তার যে মাহফুজ নামের যাকে আপনারা জানেন অনেকেই সান্ডা উপাধি দিয়েছে, এই মাহফুজ যখন একদিন স্বপ্নে দেখলো, স্বপ্নে তাকে ওই গোলাম আজম তাকে স্বপ্নে দেখালো যে বাংলাদেশের এরকম একটা মানচিত্র হওয়া উচিত, যেই মানচিত্রের ভিতরে তিনি ভারতের 7 সিস্টার্স নামে যে অংশটি আছে সেটিকেও ঢুকিয়ে দিয়েছিলেন, যার ফলে ভারতের একটি তীব্র প্রতিক্রিয়া হয়। কারণ আপনি জানেন, বাংলাদেশ একটি জাতিসংঘে সিগনেটরি রাষ্ট্র, জাতিসংঘের পূর্ণাঙ্গ একটি সদস্য রাষ্ট্র। এই রাষ্ট্র যখন জাতিসংঘের সিগনেচার করে তখন মেনে নেয় যে প্রত্যেকটা রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা এবং ভৌগোলিক যে বাস্তবতা সেটার প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। প্রথমত বাংলাদেশ সরকারের একজন মন্ত্রিমর্যাদার ব্যক্তি হিসেবে মাহফুজ যা করেছে এটা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন, কিন্তু ভারত এটাকে গায়ে মাখেনি, জাস্ট প্রতিবাদ করেই ছেড়ে দিয়েছে। দ্বিতীয়ত, ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে। আরে ভাই, মানুষ তো চোখে চোখ রেখেই কথা বলে। কিছু কিছু মানুষ বাটপার, চোর, কুমতলবকারী, দর্শনকারী আছে, তারা মানুষের দিকে তাকালে তার চোখের দিকে তাকায় না, তার অন্য কিছুর দিকে তাকায়, মতলব করে। তো তোমরা যদি সেরকম মতলববাজ হয়ে থাকো তাহলে তোমরা মনে হয় অন্যদিকেও তাকাও। আমরা অন্যদিকে তাকাই কথা বলি না, আমরা কিন্তু সারা জীবন চোখের দিকে তাকিয়ে কথা বলি। তো চোখে চোখ কার সাথে? ভারতের সাথে। তারপর যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে আশ্রয় নিল, ভারতের কাছে প্রতিবাদ জানালো, শুধু তা নয়, ভারতের কাছে ফেরত চাইল, নানানভাবে ভারতের সাথে কনফ্রন্টেশনে চলে গেল বাংলাদেশ। অথচ আপনি দেখেন, বিএনপির সময়ে, আওয়ামী লীগের সময়ে বা জাতীয় পার্টির সময়ে, বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ ব্রিটেনে, ইউরোপে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, কানাডায়, বিভিন্ন দেশে কিন্তু রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেছে। বড় বড় নেতারাই করেছে। এই যে তারেক রহমান, তিনি তো গত 16-17 বছর কিন্তু লন্ডনেই কিন্তু রাজনৈতিক আশ্রয় গ্রহণ করে আছেন। তার মানে এই রাজনৈতিক আশ্রয়টা আমেরিকায় নিলে, ব্রিটেনে নিলে আপনি তাদেরকে কিছুই বলতে পারেন না, কিছু বলবেনও না। কিন্তু ইন্ডিয়াতে নিলে সমস্যা কেন? আপনার এত সমস্যা কেন? দালাই লামাকে ইন্ডিয়া আশ্রয় দিয়েছিল না? পাকিস্তান, চীন কিন্তু অনেক হুমকি দিয়েছে, ধমকি দিয়েছে, দালাই লামাকে এখান থেকে তুলে নিয়ে যাব বলেছে এবং এখানে এসে হত্যা করবে বলেছে, কিন্তু কিছুই করতে পারেনি। কারণ ভারত তো চুনোপুটি কোনো রাষ্ট্র না। ভারত পৃথিবীর 5টি শক্তিধর রাষ্ট্রের একটি রাষ্ট্র। ভারত পৃথিবীর 5টি বড় অর্থনীতির মধ্যে একটি রাষ্ট্র। ভারত পৃথিবীর সবচাইতে বড় গণতান্ত্রিক রাষ্ট্র। ভারত পৃথিবীর সবচাইতে বেশি জনগণের রাষ্ট্র। ভারত পৃথিবীর সবচেয়ে বেশি ভাষাভাষী মানুষের রাষ্ট্র। ভারত পৃথিবীর সবচাইতে বহু বেশি বর্ণের এবং ধর্মের বসবাসকারী মানুষ রাষ্ট্র। সুতরাং ভারতকে আপনি ডক্টর ইউনূস এত ছোট করে দেখছেন কেন? কিন্তু সাম্প্রতিক সময়ে ভারত সম্পর্কে যে মন্তব্যটি করেছেন ডক্টর ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সাহেব, লজ্জার, অপমানের এবং ধৃষ্টতার। তিনি বললেন যে পার্বত্য চট্টগ্রামে যে অশান্তি, এটাতে ভারতের ইন্ধন থাকতে পারে। আপনার কাছে কি প্রমাণ আছে? একটা রাষ্ট্র সম্পর্কে পায়ে পাড়া দিয়ে আপনি যে একটা ঘটনা ঘটাতে চাচ্ছেন, আপনার কাছে কি প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। অথচ আমরা জানি এই পাহাড়ি এবং বাঙালি সমস্যা এখন সৃষ্টি হয়নি। 1965 থেকে 67 সালে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর এই পার্বত্য চট্টগ্রামের আপনারা জানেন একটি কাপ্তাই একটি লেক আছে, সেই লেকে বাদ দিয়ে যখন বিদ্যুৎ উৎপাদন করা হয় তখন লক্ষ লক্ষ পাহাড়ের মানুষ বাস্তুহারা হয়ে যায়।
তাদের ঘরবাড়ি চলে যায়, তাদের সমস্ত বাস্তুহারা হয়ে তারা বিখেরিতে পরিণত হয়। তাদের মধ্যে যে সেই ক্ষোভ কিন্তু 1971 সালে ভর মুক্তিযুদ্ধের পরও শেষ হয়নি। তারপরে বিভিন্ন রাজনৈতিক সরকারের সময় নানাভাবে এটাকে প্রশমনের চেষ্টা করা হয়েছে, কিন্তু সেটা প্রশমন করতে পারেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা আসার পর পাহাড়িদের সাথে একটি শান্তি চুক্তি করে এটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে এসেছিল। এই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পর ডক্টর ইউনূসের ভ্রান্ত নীতি এবং নির্যাতন অত্যাচার মানুষকে নিরাপত্তা না দিতে পারার কারণে সেটা এখন ফুসে উঠছে। পাহাড়ি একটি নারীকে ধর্ষণ করেছে। ধর্ষণ শুধু পাহাড়ে হচ্ছে না, পুরা বাংলাদেশে টোটাল গত 9 মাসে 600 নারী দর্শিত হয়েছে। আপনি চিন্তা করে দেখেন, 9 মাসে 600 নারী দর্শিত হয়েছে। তাহলে প্রতিদিন গড়ে কতজন নারী দর্শিত হচ্ছে বাংলাদেশে? এগুলা তাও যেগুলো পত্রিকায় আসে সেই খবর। পত্রিকায় আসে না, জোর করে ভেড়া ভেঙে নানানভাবে রাজনৈতিক পেশার করে আরও কত দর্শন হচ্ছে, আর মাদ্রাসাগুলোতে কি পরিমাণ বলৎকার হচ্ছে সেটাকে যদি হিসাব করেন 600 কি 6000 হবে। এর ধারাবাহিকতায় পাহাড়ি একটি নারীকে দর্শন করা হয়, সে পাহাড়ি মেয়ে, এবং তারা যখন এটার প্রতিবাদ করে তখন পুলিশ এবং আর্মির গুলিতে 3 জন মারা যায়। তারই ধারাবাহিকতায় পাহাড়ে আগুন। অথচ আমাদের এই মূর্খ এই বুড়া স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এটা নাকি ভারতের চক্রান্ত অথবা আওয়ামী লীগের চক্রান্ত। এখন বোঝেন বিশ্বটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে। এর ফলে ভারত কিন্তু একটি স্টেটমেন্ট দিয়েছে। ভারত যে স্টেটমেন্টটি দিয়েছে সেটি অনেকটা চর মারার মতো বাংলাদেশ সরকারের। দেখি বাংলাদেশ সরকার কি স্টেটমেন্ট দেয়। ভারতে প্রতিনিয়ত মানুষের কাছ থেকে সরকারের প্রতি প্রেশার বাড়ছে যে বাংলাদেশের দৃষ্টতা, বাংলাদেশে একদিকে মৌলবাদী শক্তি। দেখেন মামুনুল হক কি বলেছে, যে বাংলাদেশে যদি হিন্দু বা খ্রিস্টান অন্য কেউ থাকতে হয় তাদের কালচারে চলতে পারবে না, হিজাব বাধ্যতামূলক করা হবে এবং তাদেরকে ওদের হিজাবি স্টাইলে চলতে হবে। অথচ দেখেন পুরো পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমানের দেশ হচ্ছে ভারত, 32 কোটি মানুষ। সেই 32 কোটি মানুষ যদি এখন ভারত যদি বলে বাংলাদেশ ইসলামিক শাসন তোমরা চালু করেছো, করো, হিন্দুদেরকেও তোমরা মাথায় বোরকা পরাও, আর আমরা এই ভারতের 32 কোটি মুসলমানকে লেংটা করে ছেড়ে দেব, মুমিনুলরা কোথায় যাবে? মুমিনুলরা কি করবে? মুমিনুলরা কি পৃথিবীর খবর রাখে? তার দেশের বাইরে চারপাশে যে পৃথিবীতে আরো দেশ আছে, আরো দেশে মুসলমান আছে, অমুসলিম দেশে মুসলমানরা আছে, সেটা কি মুমিনুলরা জানে? জানে না। এই যে ব্রিটেন, 3 মিলিয়ন মুসলমান ব্রিটেনে বসবাস করে। 3 মিলিয়ন মানে 30 লাখ মুসলমান বসবাস করে। ফ্রান্সে তার চেয়ে কম নয়, প্রায় সমান বা বেশি। জার্মানিতে তারও বেশি। তাইলে আপনি যদি দেখেন 10 মিলিয়ন, 1 কোটি লোক শুধু 3 দেশ মিলিয়ে, ফ্রান্স, জার্মানি আবার ইংল্যান্ড মিলে, এরা মুসলমান। অথচ এই দেশের পশ্চিমা সংস্কৃতিতে মহিলাদের পোশাক পরিচ্ছদ যার ইচ্ছা মতো যেমন পরে, হাফ প্যান্ট পরে ঘুরে, কোনো অসুবিধা নেই। এখন যদি এই দেশে যদি মুসলমানদের নারীদেরকেও হাফ প্যান্ট পরতে বাধ্য করে, তো মুমিনুলরা কি করবে? মুমিনুলদের কি সে খবর আছে? এই মূর্খ, এই গণ্ড মূর্খরা এই দেশটাকে, এই জাতিটাকে ধ্বংস না করে ছাড়বে না। এখন ভারতে যেভাবে প্রেশার বাড়ছে জনগণের সরকারের উপরে, ভারত যদি আল্লাহ না করুক কোনোভাবে প্রলুব্ধ হয়ে বাংলাদেশের উপরে কোনো একটা আক্রমণ করে, বাংলাদেশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। বাংলাদেশ নানা সমস্যায় জর্জরিত, কোনো একটি সরকার নেই। বাংলাদেশে যে আর্মি আছে, এই আর্মি ভারতের সাথে 24 ঘন্টা পর্যন্ত লড়াই করার কোনো সামর্থ্য রাখে না। সেই আর্মি নিয়ে আপনি ভারতের সাথে যুদ্ধ করতে চান নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার জন্য? ভাই, এই বাংলাদেশকে রক্ষা করতে হলে এই ডক্টর ইউনূস, এই মৌলবাদী শক্তি, এই ডক্টর ইউনূসের মাস্টার মাইন্ড, এদেরকে এদেশ থেকে বিতাড়িত করতে হবে, এদেরকে জেলখানায় নিতে হবে। তা না হলে এই দেশ টিকবে না, এই দেশের ভৌগোলিক অখণ্ডতাও টিকবে না, এই দেশ স্বাধীনও থাকবে না। আসুন আমরা এই দেশকে রক্ষা করা কিভাবে যায় সেদিকে আমরা হাঁটতে থাকি। দেখেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। যেই সরকারি ক্ষমতায় এসছে নানানভাবে গণতন্ত্রের ব্যত্যয় ঘটেছে। অন্য বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এগুলো কিন্তু বাংলাদেশের এই মৌলিক অধিকারগুলা মানুষের সিকিউর ছিল না। একসময় জিয়াউর রহমান, একসময় খালেদা জিয়া, একসময় এরশাদ, একসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এইভাবে ধারাবাহিকতায় মানুষ কিন্তু একটা জায়গায় কিন্তু রাজনীতিবিদেরা দেশটিকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর এখন এই বাংলাদেশটি দক্ষিণ পূর্ব এশিয়াতে সবচেয়ে ভালো অবস্থানে ছিল, সেই দেশটিকে এখন
ফকিরের দেশে পরিণত করার জন্য প্ল্যান হচ্ছে। মুমিনুল বলছে যে আমরা, মুমিনুল না, এই যে 14 গ্রামের আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জামাতের নায়েবে আমির, তারা আবার ইংলিশে বা বাংলায় বলে না, ওরা আরবিতে বলে, উর্দুতে বলে নায়েবে আমির। সেই নায়েবে আমির বলছে, কি বলছে, যে আমরা মধ্যপ্রাচ্য থেকে জাকাত এনে বাংলাদেশ উন্নত করে ফেলবো। তাহলে চিন্তা ভাবনা করে দেখেন, শকুন আকাশের অনেক উপরে উড়ে, কিন্তু চোখ থাকে ওই মাটিতে মরা গরুর দিকে। এই শকুনেরা বাংলাদেশের মরা গরুর দিকে তাকিয়ে আছে। এই মরা গরু তারা এনে বাংলাদেশের মানুষকে খাইয়ে বাঁচাবে। এখন আসুন বাংলাদেশকে ভালোবাসি, এবং যদি বাংলাদেশকে রক্ষা করতে হয় তাহলে আমাদের প্রতিবেশীর সাথে একটা সুসম্পর্ক রাখতে হবে। কারণ আমার আকাশ উঠতে গেলে ভারতকে লাগবে, আমার সমুদ্র দিয়ে বেরোতে গেলে ভারতকে লাগবে, আমার চারপাশের বর্ডারে যা করতে যাই ভারতকে লাগবে। এই বাংলার যে উৎপাদন তার বেশিরভাগই পানি দিয়ে হয়। এই উৎপাদন বলতে খাদ্য উৎপাদন। ভারতের 54টি নদী আমাদের বাংলাদেশের ভিতর দিয়ে গেছে। এই 54টি নদী যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশে খাদ্য উৎপাদন 3 ভাগের 1 ভাগও হবে না, অর্ধেক মানুষ অনাহারে মরবে। তার মানেটা কি হচ্ছে, বাংলাদেশ অন্যের জন্য ভারতের দয়ার উপরে নির্ভর করে। বাংলাদেশের যে বস্ত্র, এই বস্ত্রের কোনো যে উৎপাদন আমাদের দেশে হয় তার সমস্ত কাঁচামাল ভারত থেকে আসে, যার কারণে আমরা ব্যবহার করছি। এই আমরা যে 70 বিলিয়ন বিদেশে রপ্তানি করি, এই রপ্তানির যে কাঁচামাল এটা ভারত থেকে আসে। এই যে ইউনুসের সময় এখনো কিন্তু সেটা বন্ধ নেই, সেটা আসছে। কারণ এটা না হলে উৎপাদন হবে না। আমেরিকাতে, ইউরোপে আপনি রপ্তানি করতে পারবেন না। আর যদি আপনি চায়না থেকে আনতে চান, আমেরিকা থেকে আনতে চান, তাহলে এটার কস্টিং এবং টাইম ভারতের সাথে প্রায় 20 থেকে 30% বেড়ে যাবে। আর যদি আপনার উৎপাদন কস্ট 20 থেকে 30% বেড়ে যায়, তাহলে আপনি বিক্রি করে লাভ করবেন কোথায়? তার মানে বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রা অর্জন, সেটাতেও ভারতের অবদান। তাহলে আপনার খাদ্য উৎপাদন করতে হলে ভারতের নদীর পানি, আর আপনি যদি বস্ত্র উৎপাদন করতে হয় ভারতের কাঁচামাল, আপনি যাবেন কোথায়? আপনার, আমাদের দেশে এখন ডাল হয় না বললেই চলে। আপনার পেঁয়াজ দরকার হলে ভারত থেকে আসে, আপনার আলু দরকার হলে ভারত থেকে আসে, কোরবানির গরু দরকার হলে ভারত থেকে আসে। আর গালি দেওয়ার সময় সবার আগে ওই হিন্দুদেরকে আপনি গালি দেন, সবার আগে ভারতকেই গালি দেন। ভারত এটা আর সইবে না, কারণ ভারত বুঝতে পেরেছে বাংলাদেশে মৌলবাদীরা শক্তিশালী হয়ে গেছে। এই শক্তিশালী যখন হয়ে গেছে, ভারত তখন তার সামরিক শক্তির দিকে খেয়াল দিতে বাধ্য হবে। আমরা চাই ভারত যেন এটা না করে, এবং আমরা চাই বাংলাদেশের মানুষ যেন এই মৌলবাদীদেরকে পরাজিত করে। কথা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে ইউনুসকে আবারও ভারতের কড়া হুঁশিয়ারি, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিং হয়েছে। ব্রিফিংয়ে যথারীতি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নানা বিষয়ে কথা বলেছেন। এর মধ্যে বাংলাদেশ বিষয়ে, বাংলাদেশ সরকার বিষয়ে, বাংলাদেশ সরকারের ভূমিকা বিষয়ে কড়া জবাব দিয়েছেন। এটিকে যদি বলেন যে শুধুমাত্র ব্রিফিং এর জন্য ব্রিফিং, সেখানে থেমে থাকলে হবে না। অন্তর্বর্তী সরকারকে আবারও কড়া নিশানায় নিয়েছে ভারত। গতকাল রণধীর জয়সওয়ালের কথায় সেটি বেরিয়ে এসেছে। ডক্টর ইউনুস নিউ ইয়র্কে গিয়ে ভারতকে নিয়ে অনেক মিথ্যাচার করেছেন। ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর। 2 দিন আগে নিউ ইয়র্কে এক সাক্ষাৎকারে নিজেদের বিরুদ্ধে ওঠা সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নস্যাৎ করতে গিয়ে এমনই দাবি করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এবার এ বিষয়ে তাকে পাল্টা জবাব দিলেন পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল ইউনুসের এই মন্তব্যকে মিথ্যাচার বললেন। তার মন্তব্য, আমরা এ ধরনের ভিত্তিহীন অভিযোগকে মিথ্যাচারের শামিল বলেই মনে করি। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার এই মন্তব্য প্রত্যাখ্যান করছি। অর্থাৎ ডক্টর ইউনুস যে নিউ ইয়র্কে গিয়ে ভারতের বিরুদ্ধে মিথ্যাচার করছেন, সেটির কড়া জবাব দিয়েছে ভারত। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে গিয়ে গত মঙ্গলবার এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে ডক্টর ইউনুস হিন্দুদের উপর নির্যাতন, নিপীড়ন অভিযোগ নাকচ করেন। উল্টে ভারতকে দোষে
ইউনূস বলেছিলেন এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর। তার এসব কথা শুনে সমালোচকরা উদাহরণ হিসেবে তুলে আনেন চট্টগ্রামে ইস্কনের সন্ন্যাসী তথা বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের প্রধান মুখ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী বা চিন্ময় প্রভু। দেশদ্রোহিতার অভিযোগে তাকে অন্যায়ভাবে দীর্ঘদিন ধরে কারাবন্দী করে রাখা হয়েছে। এমনকি আইনি লড়াইয়ের সুযোগও পাচ্ছেন না তিনি। বারবার জামিন খারিজ হয়ে যাচ্ছে। ফলে সংখ্যালঘু অত্যাচার নিয়ে ইউনূসের দাবি যে ঠিক নয় সেটাই বিশেষজ্ঞদের মতামত। আর তার পরিপ্রেক্ষিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জোর প্রতিবাদ জানিয়েছেন এবং ইউনূসের এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন। একই সাথে আরেকটি বিষয়ে আলোকপাত করেন যে সেটি হচ্ছে খাগড়াছড়িতে সম্প্রতি ঘটে যাওয়া সহিংসতার ঘটনায় ভারতের ইন্ধন থাকার বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা যে মন্তব্য করেছেন তা ভিত্তিহীন বলে সরাসরি প্রত্যাখ্যান করেছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেন, আমরা এ ধরনের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। তিনি আরো বলেন, অন্যের ওপর দোষ চাপানো অন্তর্বর্তী সরকারের নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছে। তারা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন রণধীর। অন্তর্বর্তী সরকারের আত্মানুসন্ধান করার পরামর্শ দিয়ে তিনি বলেন, তাদের জন্য ভালো হবে যদি তারা আত্মানুসন্ধান করে এবং পার্বত্য চট্টগ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর স্থানীয় উগ্রবাদীদের সহিংসতা, অগ্নিসংযোগ ও ভূমি দখল কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে। রণধীর জয়সওয়ালের সাব জবাব বিশেষ করে দুটি বিষয় নিয়ে ভারতীয় গণমাধ্যম মিথ্যাচার করছে ইউনূসের এমন কথা। আরেকটি হচ্ছে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা স্বয়ং ভারতকে জড়িয়ে পার্বত্য চট্টগ্রাম অস্থিরতার খোয়াবনামা রচনা করেছিলেন। এই খোয়াবনামা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে জয়সওয়াল কড়া জবাব দিয়েছেন। অর্থাৎ আরো একবার ডক্টর ইউনূসের সরকারকে নিশানায় নিল ভারত সরকার। গত 14 মাসে এমন অসংখ্যবার ইউনূস সরকারকে নানাভাবে সতর্ক করে দিয়েছে, কিন্তু ইউনূস সরকারের তরফ থেকে ডক্টর ইউনূস নিজে, ইউনূস পরিষদের সদস্যবৃন্দ নানা রকম ভারত নিয়ে উস্কানিমূলক কথা বলেই যাচ্ছে। এ যেন পাকিস্তানেরই আর এক রূপ। পাকিস্তান যেমন নিজেরা খেতে করতে পারে না, অথচ ভারত নিয়ে উস্কানি দিতে গিয়ে নিজেদের 12টা বেজে যাচ্ছে। এদিকে পিওকে অস্থির, ওদিকে বালুচ অস্থির। পাকিস্তানের মানচিত্র অখণ্ড থাকবে কিনা এই প্রশ্ন দেখা দিয়েছে চারিদিকে অস্থিরতার কারণে। আজকে বাংলাদেশে বর্তমানে যে একটা সরকার, অবাস্তব একটা সরকার বসে আছে, এই সরকারটার কথায়, বার্তায়, বডি ল্যাঙ্গুয়েজে সবচেয়ে যৌক্তিক প্রতিবেশী, নিকট প্রতিবেশী ভারতের সাথে যেন গায়ে পড়ে ঝগড়ায় জড়াচ্ছে। এই গায়ে পড়ে ঝগড়ায় জড়ানোটা শেষ বিচারে বাংলাদেশকে কোথায় নিয়ে দাঁড় করাবে এই ডক্টর ইউনূস সরকার জানে, ডক্টর ইউনূস নিজে জানে আসলে এদের গোপন উদ্দেশ্য কি। যেটি হোক, ভারত আবারও হুঁশিয়ারি দিল বাংলাদেশকে এবং এসব হুঁশিয়ারি হতে হতে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, মাঝে মাঝে আমার শঙ্কা জাগে যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি ঘটে কিনা। কারণ বাংলাদেশ প্রতিনিয়ত বেফাস কথা বলছে এবং ইতিমধ্যে ইউনূস সরকার বাংলাদেশের জনগণের বহু ক্ষতি করে ফেলেছে। ভারত প্রসঙ্গে বিশেষ করে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিল, ভারতে আমাদের রপ্তানি সুবিধা বাতিল, বিভিন্ন কিছু, এবং আমরা ভারতে যেতে পারি না, আমাদের ভারতের ভিসা বন্ধ, চিকিৎসা এবং শিক্ষার্থী ছাড়া আমাদের স্বাভাবিক অন্যান্য যে ভিসা, ভ্রমণ ভিসা, বিশেষ করে টুরিস্ট ভিসা, একটা দেশে আমরা যেতে পারি না। সবচেয়ে নিকট প্রতিবেশী যে দেশ, এই যে টুরিস্ট ভিসা বন্ধ, এতেই বোঝা যায় যে কূটনৈতিক সম্পর্কটা কোথায়। এবং ইউনূস যে এই কূটনৈতিক সম্পর্কটার যে উন্নয়ন ঘটাবে এ ব্যাপারে তার কোনো ধরনের অ্যাটেনশন নাই। একটা বিধ্বংসী সরকার ইউনূস সরকার। এই সরকারের অবসান হতে হবে, নইলে আভ্যন্তরীণ ভাবেও বাংলাদেশ ভালো থাকবে না, কূটনৈতিক ভাবেও ভালো থাকবে না। শুধু ভারতের সাথে না, এত বড় খেলোয়াড় পৃথিবীর কারোর সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, এমন একটা অবস্থায় নিয়ে গেছে ডক্টর ইউনূস সরকার। ভারতের নতুন করে গতকালকের এই যে নিশানায় নেওয়াটা, এটি নিঃসন্দেহে অ্যালার্মিং। ডক্টর ইউনূস এবং ইউনূস সরকার অ্যালার্ট হবে কিনা সে ব্যাপারে
যথেষ্ট সন্দেহ আছে ভারতকে নিয়ে উস্কানিমূলক আরো নানান রকম কর্মকাণ্ড করতে পারে এবং এগুলোর পরিণাম বাংলাদেশের জন্য ভয়াবহ, বাংলাদেশের জন্য খারাপ হবে। এজন্য এই বাংলাদেশের মানুষকে আমরা বারবার বলি যে সচেতন হন, ইউনূসের বিরুদ্ধে কণ্ঠ উচ্চ তুলুন, কারণ ইউনূস একটা অযোগ্য অথর্ব সরকার। তাকে দিয়ে বাংলাদেশের আভ্যন্তরীণ আপনার জীবন মানের উন্নয়ন হবে না, কূটনৈতিক সম্পর্কেরও উন্নয়ন হবে না। এবং ভারত ডিসাইডেড, আমি বারবার একাধিকবার বক্তব্যে বলছি যে ভারত ডিসাইডেড যে ইউনূস দিয়ে হবে না, এবং ইউনূস যে স্টাইলে নির্বাচন করতে চায় সেটিও হবে না। নির্বাচন হতে হবে অন্তর্ভুক্তিমূলক। কাজেই বিদায় হতে হবে ইউনূস, এছাড়া মুক্তি নেই। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।